মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এই মনোনয়নকে কিভাবে দেখছেন? আরেকটি প্রশ্নে আসতে চাই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বলছিলেন এবারের মনোনয়ন 2001-এর ইলেকটোরাল ডেমোগ্রাফিক থেকে বের হতে পারেনি দলটি, এই বিষয়কে আপনি একমত কিনা? আমি যতদূর জানি যে আমাদের ৩০০টা আসন, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থীযোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল, আমি বলবো, বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা। এবং আমরা যতদূর দেখেছি 237টা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো, দ্যাটস আ ভেরি গুড স্টার্ট। দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। আর যেই 83 জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি, আশা করছি এই 83 জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব। আমরা যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি। আমরা তো গত 15 বছরে কি দেখেছি, একটা দল পুরো সংসদটা রান করছে। স্পেশালি 14-র পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না। সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি। 70 অনুচ্ছেদের কোনো বাধা নাই, যদিও দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু 70 অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং 70 অনুচ্ছেদ, সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায় কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। বাট তারপরে আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না। আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন 4-5টা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের স্ট্যান্ড একরকম, আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে। সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, অনেক বেশি মানে ঝলমল একটা সংসদ হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয় একটু আসতে চাই। এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে নারী রয়েছেন 10 জন। বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্বের 33%ও পূরণ করেনি কোনো দল, এমনটা বিশ্লেষকরা বলছেন। বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে। আপনিও একজন নারী নেতৃত্বকে কি আর একটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা? আসলে কমতিটা কোন জায়গায়, মানে আপনার মনে হয় যোগ্যতার মাপকাঠিতে কমতি নাকি এই যে রাজনৈতিক যে পরিবেশ সেই দিক থেকে আসলে কমতি? দেখুন, আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না। হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র 3% or 4% নমিনেশন তারা পাবে 100-র মধ্যে 3 জন বা 4 জন, বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। আর 2 হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল? একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, মানে, এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে, বট আইডি, এআই আসার পরে, ইটস অ্যান অ্যাবসলিউটলি আ ডাস্টবিন। তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসতে যাবেন, তাই না? সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে, দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না, আমি ঠিক জানি না কেন। জি, আপনাকে ধন্যবাদ রুমিন ফারহানা। এবারে আপনার কাছে আসতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা, আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেই বিষয়টি উঠে আসছে, এমনটা তার মন্তব্য। আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা সেটা আপনারা করেছেন কিনা, এটা রাখতে চাই। আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যে প্রশ্নটি, সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা,
তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে। নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে বা সরকারের তরফে, নির্বাচন কমিশন তো না, সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না। তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। এতে হয় কি, বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা, এটা 50 বছর ধরে আরো স্ট্রং হতে থাকে। ছোট ছোট দল অনেকগুলো আছে, বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না। সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে। 1 2 হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না? মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন, না হলে তো আপনি আসলে ধানের শীষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন, তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি? এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে। অন দি আদার হ্যান্ড বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো, দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই, আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে। সো এটার বোথ ওয়েতেই এটার আর্গুমেন্ট আছে। আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন, আমি তো কোনো গডফাদার দেখছি না। যেই তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয়ে জানতে চাই, এই যে এনসিপির থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন, ছাত্রদল যুবদল তাদেরকে, এই তরুণ যার নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তাহলে এটার মানে কি এটা দ্বারা এনসিপি এখন বিএনপির ছাঁটাই ক্যাম্প হিসেবে গণ্য করা হবে, নাকি এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন? কি বলবেন? আমি এটাকে কৌশল হিসেবেই দেখি, এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে। আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে। এটা সব দলের মধ্যেই হচ্ছে, এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে। এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে। উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি বলেছেন গণভোটের দাবি নজিরবিহীন, কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে। আসলে আমি জানতে চাই কোন দৃষ্টিতে আপনারা এটাকে ফাঁদ বলছেন, আর যারা সই করেছেন তারা যে ফাঁদে পড়েছেন, কেমন ফাঁদে পড়েছেন, না এই প্রভাবটা কি হবে? আবার জানতে চাই যারা সই করেনি তারা আসলে এই ফাঁদে তো পড়েনি, সেটা বুঝলাম, সেটাই বুঝাচ্ছে, যারা যায়নি, সই করেনি বা ডাক পায়নি যেসব রাজনৈতিক দল, তারা কি কোনো অবদান রেখেছেন কিনা? দেখুন, বিএনপি নিজেই বলেছে তাদের স্বাক্ষরকৃত পাতা চেঞ্জ করা হয়েছে, এটা তাদের বক্তব্য। 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে, এটা অবশ্য পরে শুনলাম বাদ দিতে পারে। এইটা তো নজিরবিহীন। আপনি কিভাবে একটা পার্লামেন্টকে 270 দিনের মধ্যে অ্যাজ ইট ইজ ভার্বাটিম একটা প্রপোজাল